আমার নাম ঐশী। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই ঘটনা না শুনলে বুঝতে পারবেন না। এই কালো জাদু আমার জীবনটাকে একবারে তছ নছ করে দিয়েছে। 2023 সালে আমার বিয়ে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে। তার সাথে আমার 5 বছরের সম্পর্ক ছিল। এক পর্যায়ে আমরা ফ্যামিলিকে রাজি করিয়ে বিয়ে করি। ভেবেছিলাম তাকে বিয়ে করে আমি অনেক সুখে থাকবো, কেননা আমি আমার পছন্দের মানুষটাকেই যে বিয়ে করেছি। কিন্তু কে জানতো বিয়ের পর তার আরেক রূপ দেখতে পাবো। আমার স্বামীরা 2 ভাই। তার বড় ভাই বিয়ে করেছে 5 বছর আগে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্তান নেই। আমার ভাসুর সৌদি আরবে থাকে, বছরে একবার আসে। আমার ভাসুরের বউয়ের কথা কি বলবো, সে আমাকে সহ্যই করতে পারতো না। আমার সব নিখুঁত কাজেও তিনি খুঁত ধরতেন। কিন্তু আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, তিনি আমাকে যথেষ্ট আদর করে। যেই দিন সেই বাড়িতে প্রথম বিয়ে করে যাই সেই দিন আমার শাশুড়ি আমার কপালে চুমু দিয়ে বলেছিল, তুই আজকে থেকে আমার বৌমা না, তুই আজকে থেকে আমার মেয়ে। সেই কথাটা মনের ভেতর গেঁথে রেখেছি। তাকে আমি যথেষ্ট সম্মান করি নিজের মায়ের মতো। বিয়ের 1 বছর আমার স্বামী অনেক ভালো ছিল। অফিস থেকে এসে আমাকে ঘুরতে নিয়ে যেত, আমার জন্য খাবার কিনে নিয়ে আসতো, এমনকি মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শপিং করেও নিয়ে আসতো। বিয়ের 1 বছর পর সুখবর চলে এলো, আমি মা হতে চলেছি। এই কথা শুনে আমার শাশুড়ি আমার কপালে চুমু দিয়ে আমাকে একটি সোনার চেন পরিয়ে দিয়ে গেল এবং বলল, তুই আমার ঘরে সুখ এনে দিয়েছিস। আমার যে কত শখ আমার নাতিপুতি নিয়ে খেলা করার। এই সুখবরটা যেন বড় ভাবি হজম করতে পারলেন না, তিনি মোটেও খুশি না। আমি বুঝতাম তার কষ্টটা, কিন্তু কি আর করার, আল্লাহ চেয়েছেন তা তাই হয়েছে। আমার যখন প্রেগন্যান্সির 3 মাস চলে তখন থেকে আমার স্বামীর ভেতর কিছু পরিবর্তন দেখতে পেলাম। সে ইদানিং অফিস থেকে বাড়ি ফিরে আমার রুমে আসে না, বড় ভাবির রুমে যায় আগে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী ঘরে নেই। রুম থেকে বের হতেই দেখলাম সে বড় ভাবি রুম থেকে বের হলো। বিষয়টা কেমন তাই না? এটা তো কিছুই না। এরপর যা যা হলো তা যেন আমার বুকে এক একটা পাথর ছুঁড়ে মারছিল। সেই দিন আমার চেক আপ করাতে যাওয়ার কথা, তো আমি বিকেল থেকে সন্ধ্যা অবধি বসে আছি, তার কোনো খোঁজ খবর নেই। বড় ভাবিকে দেখলাম সেজে গুজে বাহিরে গেল। তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন, সে বলল সে তার বাপের বাড়িতে যাচ্ছে। এমনিতে মাঝে মাঝে সে তার বাপের বাড়িতে যায়। আর আমার শাশুড়ি মাও কিছু বলে না, যেহেতু তার স্বামী নেই এখানে, তাই মন হয়তো ভালো লাগে না। সন্ধ্যা পার হয়ে রাত 8টা বেজে গেল, এখনো আমার স্বামী বাড়ি আসছে না। আমি সেই যে তার জন্য বসে আছি, আমার শাশুড়ি আম্মাও বসে আছে। কিছুক্ষণ পর আমার বড় ভাবি এবং আমার স্বামী হাসতে হাসতে শপিং ব্যাগ হাতে করে নিয়ে আসলেন। মনে হচ্ছে তারা ঘোরাফেরা করে আসলো। আমার শাশুড়ি আম্মা বড় ভাবিকে বলল, কি গো বৌমা, তুমি না তোমার বাপের বাড়িতে গিয়েছিলে, তাহলে এত জলদি চলে এলে? তখন বড় ভাবি যা বললো তা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বড় ভাবি বলল, কে বাপের বাড়িতে গিয়েছিল? আমি তো রফিকের সাথে ঘুরতে গিয়েছিলাম, আর আমি আর রফিক মিলে সিনেমা হলেও গিয়েছিলাম, একটা রোমান্টিক মুভি দেখে আসলাম। এই দেখে আমার চেক আপ করাতে যাওয়ার কথা, আর সে কিনা তার বড় ভাইয়ের বউয়ের সাথে মুভি দেখতে গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম। বিষয়টা লক্ষ্য করলেন আমার শাশুড়ি আম্মা। আমার স্বামীর সাথে তার ভাবির এত মাখো মাখো সম্পর্ক আমার মোটেও ভালো লাগছিল না। আস্তে আস্তে আমার স্বামী আমাকে এতটাই অবহেলা করছিল যে কাউকে বলার মতো না। আমি সারা দিন কান্না করতাম আমাদের আগের দিনগুলোর কথা ভেবে। অন্যদিকে সে মহিলা আমার স্বামীর সাথে অনেক এনজয় করছে। তাদের এই মাখো মাখো সম্পর্ক দেখে মাঝে মাঝে ইচ্ছে করতো যে সেই মহিলাকে গলা টিপে মেরে দিয়ে আসি, কিন্তু তখনই মনে পড়ে যায় সেও এই বাড়ির বউ, আর আমি কিছু বলতে গেলে বলবে দেবর ভাবির একটু এরকমটাই হয়। দেখতে দেখতে আমার প্রেগনেন্সির 7 মাস চলে। আমি এখন ভারী কোনো কাজ করতে পারি না, সারা দিন শুয়ে বসে এমনকি ভালোও লাগে না। আমার স্বামী বলে দিল যে বাচ্চাটা আমার বাপের বাড়িতেই হবে, কিন্তু আমি কোনোভাবেই যেতে যাচ্ছিলাম না, কেননা আমি এখান থেকে চলে গেলে তাদের জন্যই ভালো হয়। আমি আমার শাশুড়িকে বললাম, আমি চাই আমার বাচ্চাটা এখানেই হোক। আমার শাশুড়ি বলল, আমি বৃদ্ধ মানুষ, আমি একা কি করব, আর তোমার বাপের বাড়িতে তো সবাই আছে, সবাই তোমার খেয়াল রাখতে পারবে। বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে আসতে হলো, কিন্তু আমার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না। বাপের বাড়িতে আসার পর থেকে আমার স্বামী আমাকে একটি বারের জন্য কল দেয়নি। আমি তাকে বারবার কল দিলে সে কল কেটে দিত। এই প্রেগন্যান্সির সময় এত চাপ আমি নিতে পারছিলাম না, অনেকটাই হাঁপিয়ে উঠেছিলাম। আমার বাবার বাড়িতে সবাই অনেক খুশি ছিল। দেখতে দেখতে সেই মুহূর্তটা চলেই আসলো, আমাকে ওটিতে নেওয়া হলো। আমার শাশুড়ি এসেছিলেন শুধু, তার বড় ছেলের বউ আসেনি, আর আমার স্বামীও আসেনি। তার নাকি দরকারি একটা কাজ পড়ে গেছে। আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার বের হয়ে সবাইকে দুঃসংবাদ দিল, আমার ছেলে হয়েছে, কিন্তু সে মৃত। যখন বাচ্চাটা বের করা হয় তখনও সে জীবিত ছিল, কিন্তু সে পেট থেকে বের হওয়ার পর কেমন যেন ছটফট করতে করতে মারা যায়। আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাই। আমার শাশুড়িও প্রচন্ড কাঁদে এবং আমাকে বোঝানোর চেষ্টা করে, চিন্তা করো না বৌমা,
আল্লাহ যদি চান তাহলে পরের বার আবার হবে। বাপের বাড়িতে কিছুদিন থেকে সুস্থ হয়ে শ্বশুর বাড়িতে চলে আসি। এর মধ্যে আমার স্বামী কিন্তু একটি বারও আমার কাছে আসেনি। বাচ্চাটার দাফন কাফন সবকিছু আমার বাবার বাড়ি থেকেই করেছে। শ্বশুর বাড়িতে গিয়ে আমি আরেক রূপ দেখলাম। আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না, সে আমাকে ডিভোর্স দিতে চায়। আমি তখন বললাম, এটা তোমাকে কে শিখিয়ে দিয়েছে, তোমার ভাবি? তখন সে কষিয়ে আমার গালে থাপ্পড় মেরে বলল, হ্যাঁ ভাবি বলেছে, তাতে তোর কি রে? তোকে যেটা বলেছি সেটাই কর, বাপের বাড়ি চলে যা, আমি ডিভোর্স দিয়ে দিব। আমি বললাম, এত সহজ না, আমি তোমার নামে থানায় মামলা করব। তুমি আমাকে সময় না দিয়ে অবহেলা করেছো এবং তোমার ভাবির সাথে ফুর্তি করেছো। তখন সে কিছুটা ভয় পেয়ে যায়, আর কিছু বলতে পারে না। ঘরে যখন নামাজ পড়তাম তখন মনে হতো কেউ যেন পেছন থেকে বারবার যাওয়া আসা করে। ঘরে নতুন লাইট লাগালে সেটা 3 দিনের বেশি থাকতো না, ফিউজ হয়ে যেত। তো যাই হোক, পরের দিন আমি বিছানা ছাড়ার সময় তোষকের নিচে কিছু একটা টের পাই। তোষক উঠিয়ে দেখি সেখানে একটি তাবিজ এবং একটি লেবু রাখা আছে। আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে এতদিন যা যা হয়েছে কে করেছে। আমি সেই তাবিজ আর লেবু নিয়ে তার ভাইয়ের বউয়ের ঘরে আমি সেই লেবু আর তাবিজ নিয়ে ভাবির ঘরে গেলাম। সে আমার হাতে লেবু আর তাবিজ দেখে কিছুটা ঘাবড়ে গেল এবং অনেক ভয় পেল। আমি তাকে চিৎকার করে বললাম, এইসব কি? আপনি আমার উপর কালো জাদু করেছেন? আপনি কালো জাদু করে আমার বাচ্চাটাকে মেরেছেন, এমনকি আমার এবং আমার স্বামীর মাঝে আপনি দূরত্ব বাড়িয়েছেন। হঠাৎই তার চেহারায় আমি এক ভয়ঙ্কর হাসি দেখতে পেলাম, যেটা ছিল একটা শয়তানের হাসি। সে আমাকে শয়তানের মতো হাসতে হাসতে বলল, তাহলে বুঝেই গিয়েছিস আমি কি করতে পারি। এখনো সময় আছে, নিজের জীবন বাঁচাতে চাইলে বাপের বাড়ি চলে যা। তার এই কথা শুনে রাগে আমার মাথার রক্ত গরম হয়ে গেল। আমি কষিয়ে একটা চড় মারি তার গালে, কিন্তু ভাবতেও পারিনি তাকে এই চড় মারার জন্য যে আমার জীবনটা তছনছ হয়ে যাবে। সে গর্জে উঠে বলল, চড় মেরেছিস না, এবার দেখিস তোর জন্য কি অপেক্ষা করছে। আমিও মুখের ওপর বলে আসি, যা পারিস করিস। সেই দিন বিকেলবেলা ভাবি সেই কালো জাদুর ব্যক্তির কাছে যায় এবং আমাকে মরণ বান মারে। সন্ধ্যায় আমার প্রচন্ড জ্বর আসে, এতটাই জ্বর যে চোখ দিয়ে পানি পড়ছিল। আমার শাশুড়ি কি করবেন বুঝতে না পেরে আমার বাবার বাড়িতে ফোন করে। সাথে সাথে আমার পরিবারের অনেক মানুষ চলে আসে আমাকে দেখার জন্য। আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা ঠিক করলো আমাকে নিয়ে হাসপাতালে যাবে। জ্বরের মুখে আমি মাকে একটা কথাই বলেছিলাম, মা আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি তোমাকে সব খুলে বলবো। এরপর বাবা মায়ের সাথে আমি বাপের বাড়িতে চলে আসি। বাড়ি থেকে বের হওয়ার পর আমি কিছুটা সুস্থ বোধ করি। এরপর বাবা মাকে আমি সবকিছুই খুলে বলি। এসব কথা শুনে মা উল্টো আমাকে বকতে থাকে, বলে যে তুই কেন তার গায়ে হাত তুললি, এখন সে তোর ক্ষতি করছে, আমরা কিছুই করতে পারছি না। আমার খালামণি বিষয়টা দেখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, আমাদের এখানে বড় একটা কবিরাজ আছে, ওকে সেখানে নিয়ে যাওয়া হোক। এরপর সেই কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। সেই কবিরাজ বলল, আমাকে তো ভয়ঙ্কর মরণ বান মারা হয়েছে এবং এটা করেছে সেই মহিলা, মানে আমার স্বামীর ভাইয়ের বউ। মূলত আমাকে আমার স্বামী কত আদর করত, আমার শাশুড়িও প্রচন্ড আদর করত। এরপর সুখবর চলে আসলো যে আমি প্রেগনেন্ট। এতগুলো বিষয় সে মেনে নিতে পারছিল না, তাই তো সে আমার সংসার ধ্বংস করার জন্য কালো জাদু করেছিল, কিন্তু এখন মেরেছে মরণ বান। কবিরাজ বলল, খুব খারাপ এবং শয়তান জিন দ্বারা বান মারা হয়েছে, 7 দিনের মাথায় আপনার মেয়ে মারা যাবে। তখন আমার বাবা মা কবিরাজের হাত পায়ে ধরে বলল, যেভাবেই হোক আপনি আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন, যা লাগে আমরা দিব। এরপর কবিরাজ আমাকে একটি গোল বৃত্তে বসিয়ে দেয় এবং সেখানে অনেক পদের ফল ছিল। এক পর্যায়ে সেই জিনটাকে আমার ভেতরে হাজির করে। তাকে অনেক বোঝানোর পর সে এক পর্যায়ে আমাকে ছেড়ে যেতে রাজি হয়। তার বিনিময়ে তাকে অনেকগুলো ভোগ দিতে হবে, যেমন আস্ত খাসি, 12 হাঁড়ি মিষ্টি। আমার বাবা মা এক পায়ে রাজি হয়ে যায়। এরপর মরণবান কাটতে সফল হই। চলে আসি শ্বশুর বাড়িতে আমার স্বামীর ভাইয়ের বউয়ের অবস্থা দেখার মতো। সে দিন দিন শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে তিনি পাগল হয়ে যায় আর আমি সুখে সংসার করি। আমার নাম সাইদা আঞ্জুম রিকা। ঘটনাটি 2022 সালের। তখন আমার বিয়ের 1 বছরের মতো হয়ে গিয়েছিল। সেই সময়টায় আমি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমার শাশুড়ি আমাকে সবসময় বলতো যে, দেখো বৌমা, তোমার এই সময়টাতে ভালো মতো করে চলতে হয়। তুমি যেমন হুটহাট করে ছাদে চলে যাও, অমন ভর দুপুরবেলা যেতে হয় না। এমনকি কাল রাত 12টার দিকে আমি তোমাকে উঠোনে হাঁটাহাঁটি করতে দেখেছি। কি দরকার তোমার এত রাতে উঠোনে হাঁটাহাঁটি করার? তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, কাল রাতে আপনার ছেলে অনেক দেরি করে বাসায় ফিরেছে, আমার খুব চিন্তা হচ্ছিল, তাই উঠোনে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার শাশুড়ি বললেন, আমাদের যেমন ডিমওয়ালা মাছ খেতে অনেক পছন্দ, ঠিক তেমনি ভূত প্রেতদেরও কিন্তু গর্ভবতী মহিলাদেরকেও অনেক পছন্দ। ভুলেও যদি তাদের সময় তুমি পড়ে যেতে, তাহলে বাচ্চার তো একটা ক্ষতি হতো, সাথে তোমারও ক্ষতি করতো। দেখুন মা, এই সমস্ত কথা আগের কালেই মানায়, এখনকার যুগে এইসব কে বিশ্বাস করে? আরে আগের মানুষ কি মিথ্যা কথা বলতো? আমার ছেলে হওয়ার সময় আমি কত মেনে চলতাম এইসব বিষয়, যার কারণে আর কোনো সমস্যা
সমস্যা হয়নি। যাকে তোমরা এখন আধুনিক যুগের মেয়ে, তাই তোমাদের আগের কথা বলেও লাভ নেই। তারপরেও বলবো একটু সাবধানে চলাফেরা করো। ঠিক আছে মা, আপনি ও নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সাবধানেই চলাফেরা করবো। সেই দিন রাতের বেলা আমার হাজবেন্ড আবারও দেরি করে বাড়ি ফিরছিল। রাত 12:30 বেজে গেছে, কিন্তু তার আসার কোনো নাম নেই। আমার মনে কোনো ভয় ডর ছিল না, কিন্তু আমি তাকে খুব সন্দেহ করতাম। যখন থেকে শুনেছি তার অফিসের কলিগ মেয়েটা তাকে পছন্দ করে, ঠিক তখন থেকে আমার মনে সন্দেহ। তাই তো ওসব ভূত প্রেতের কথা মাথায় থাকে না। তাই তো আমি উঠোনে তার জন্য পায়চারি করতে থাকি, সে কখন আসবে। দেখতে দেখতে রাত 1টা বেজে গেল, অথচ তার আসার কোনো নাম নেই। এখন তো আমার মনে ভয় লাগছে, সে কি ওই মেয়েটার সাথে আছে। কোনো কিছু ভাবতে পারলাম না। উঠোনে আবারও বেরিয়ে গেলাম এবং আবারও পায়চারি করতে লাগলাম। আমাদের উঠোনে ছিল একটা বড় তেঁতুল গাছ। সে তেঁতুল গাছটা অনেক পুরনো আর অনেক বড়। পায়চারি করতে করতে আমার মাথায় রাগ উঠে গিয়েছিল, আমার হাজবেন্ড কেন এখনো বাড়ি আসছে না। অন্যদিকে যে কেউ একজন তেঁতুল গাছে বসে আমাকেই দেখছে আর তার মুখ থেকে লালা ঝরছে, সেটা আমি বুঝতে পারিনি। হাঁটতে হাঁটতে হঠাৎই আমার চোখ যায় সেই তেঁতুল গাছের দিকে। দেখলাম সেই তেঁতুল গাছে লাল বেনারসি পরে আমার শাশুড়ি মা বসে আছে। আমার কেমন যেন খটকা লাগলো বিষয়টা। মনে মনে ভাবলাম, এত রাতে আমার শাশুড়ি তেঁতুল গাছে বসে কি করছে। আমি হেঁটে হেঁটে সেই তেঁতুল গাছের সামনে গেলাম। এত উপরের ডালে আমার শাশুড়ি কি করে উঠলো, তার তো কোমর ব্যথা। তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে বললাম, মা আপনি এত উপরে কি করে উঠলেন, আর এত রাতে এখানেই বা কি করছেন। ঠিক পেছন থেকে আমার স্বামী আমার নাম ধরে ডাক দেয়, আরে রিকা, এত রাতে তুমি তেঁতুল গাছের সামনে কি করছো। স্বামীর গলা পেয়ে পেছনে ঘুরে তাকাই, দেখি তিনি এসে পড়েছেন। সাথে সাথে তেঁতুল গাছে তাকাই, দেখলাম সেখানে কেউ নেই। আজব তো, কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা এখানে ছিল, তাহলে তিনি কোথায় গেলেন। আমি আমার স্বামীকে কোনো কিছু না বলে দৌড়ে গেলাম শাশুড়ি মায়ের ঘরে। গিয়ে দেখি উনি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। তাহলে একটু আগে আমার শাশুড়ি রূপে যাকে দেখলাম সে কে ছিল। আমার নাম অয়না। আজ আমি তোমাদেরকে শোনাবো আমার জীবনের ভয়ঙ্কর এক কালো অধ্যায়ের গল্প। আশিক জিনরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই বলবো তোমাদেরকে। আমার সুন্দর জীবনটাকে তছনছ করে দিয়েছিল। ছোটবেলা থেকে আমি খুব সুন্দরী ছিলাম। আমার চুল ছিল একদম কোমর পর্যন্ত। আমি আমার বড় 2 বোন থেকে আলাদা ছিলাম। তাদের গায়ের রং ছিল শ্যামলা, কিন্তু আমার গায়ের রং ছিল ফর্সা। আমি আমার ক্লাসের সবচাইতে সুন্দরী মেয়ে ছিলাম। তোমরা কি ভাবছো আমি আমার রূপের অহংকার করছি? ঠিক তাই। এই অহংকারটাই তো আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমি কালো মানুষ 2 চোখে দেখতে পারতাম না। কালো মানুষই যেন আমার কাছে মনে হতো বিষাক্ত। ক্লাস 10-এ একটা ছেলে আমাকে প্রচন্ড বিরক্ত করত। তার নাম ছিল রেজাউল। ছেলেটা অনেক বেশি কালো ছিল। যখনই ও আমার সামনে আসতো, ওকে আমি ওর গায়ের রং নিয়ে অনেক কথা শোনাতাম, কিন্তু ওর কিছুই যায় আসতো না। এত অপমান করতাম, তারপরেও ছেলেটা কেমন যেন গায়ে পড়া স্বভাবের। ছেলেটা যখন আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছিল, তখন আমি সবার সামনে ওর গালে চড় মেরেছিলাম। এরপর সেই হাত আমি বাড়িতে এসে 2-3 বার ধুয়েছি। কেন যেন মনে হচ্ছিল আমার হাতটাই কালো হয়ে গেছে। এরপর থেকে কখনোই ছেলেটাকে আমার সামনে দেখিনি। সেই শহরটাই ত্যাগ করে দিয়েছিল। যাকে আমার ওসব ভাবার দরকার নেই। তো একদিন সন্ধ্যার দিকে মা আমাকে বলল ছাদ থেকে কাপড় নিয়ে আসতে। আমি আমার ঘন কালো লম্বা চুলগুলো ছেড়েই ছাদে চলে গিয়েছিলাম। ভর সন্ধ্যা, মানে মাগরিবের আজান দেওয়ার একটু আগে। ছাদেরই এক কোনায় বসেছিল দুষ্ট আশিক জিন। সে আমাকে এক নজরে দেখে আমার প্রেমে পড়ে যায়। এরপর ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসার পর থেকে আমার প্রচন্ড পেটে ব্যথা। এত পেট ব্যথা করছিল যে আমি মাটিতে গড়িয়ে কান্না করছিলাম। আমার মা আমাকে এসে গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে দিয়ে গেল। কোনোভাবে আমার পেট ব্যথা কমছিল না। এক পর্যায়ে বাবা আর মা মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে 2 দিন ভর্তি ছিলাম, কিন্তু কোনোভাবেই পেট ব্যথার কোনো কারণ নেই। অবশেষে ডাক্তার বলল যে আল্ট্রাসোনোগ্রাফি করতে। পেটের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা ধরা পড়বে। আল্ট্রাসোনোতে ধরা পড়লো যে আমি 3 মাসের প্রেগনেন্ট। এটা কি করে সম্ভব? আস্তে আস্তে বিষয়টা জানাজানি হলে সবাই আমাকে থুতু দিতে লাগলো। আমার মা বাবা আমাকে বলেছিল ঘর থেকে বের হয়ে যেতে, কিন্তু আমি নিজেও জানি না বাচ্চা কার। আমি আমার আন্টিকে সবকিছু খুলে বললাম, দেখো আমি এরকম মেয়ে না, আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি। আন্টি বলল যে তার একটা বোনের মেয়ের সাথে এরকমটা হয়েছিল। তারা একটা কবিরাজকে দেখিয়েছে, সেই কবিরাজ বলেছে এটা নাকি জিনের বাচ্চা। এই কথা শুনে মা বাবা জলদি করে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। রাত 12টার পর কবিরাজ আমাদের বাড়িতে আসন বসালো। সেই আসন শেষে কবিরাজ যেটা বলল তা শুনে তো আমাদের মাথায় ঘুরে গেল। কবিরাজ বলল আমার পেটে নাকি জিনের বাচ্চা, এবং সেই জিনটা নাকি আমাদেরই আম গাছে থাকে। কবিরাজ অনেক চেষ্টা করে একটা গোল বৃত্ততে সেই জিনটাকে উপস্থিত করালো। তখন সেই জিন বলল সে নাকি আমার রূপে আকৃষ্ট হয়েছিল। কবিরাজ সেই জিনটাকে বন্দি করে। এরপর থেকে আমি মুক্ত হই। সবশেষে একটা কথাই বলবো, রূপের অহংকার করো না, নয়তো দেখলেই তো কি হতে
সময়টা 2022। রাত 10টায় আমাদের কাছে খবর আসে আমার ছোট মামাকে পানিতে পাওয়া গেছে, তাও আবার মৃত। এই কথাটা শুনে আমার মা অঝরে কান্না করতে শুরু করে। আমার ছোট মামা নিখোঁজ গত 3 দিন ধরে, আর আজকে খবর আসলো আমার ছোট মামা মারা গেছে, তাও আবার পানিতে পাওয়া গেছে। তাই আম্মু দেরি না করে মামার বাসায় যাওয়ার জন্য রেডি হতে শুরু করলো। আমার গতকাল পরীক্ষা হওয়ার কারণে আম্মুদের সাথে আমি যাইনি। আম্মু আর আমার ছোট বোন যায়, আর আমি বাসায় সম্পূর্ণ একা থাকি। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়ে গেলে আমি খাবার খেয়ে ঘুমাতে চলে আসলাম। তখন আমার মনে হলো আমার পেছন দিক দিয়ে কেউ যেন গেল, কিন্তু আমি বাসায় সম্পূর্ণ একা, তাই তেমন ওইদিকে মন দিলাম না। পরীক্ষার পরে রাতে পড়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না বলেই মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল উপরের ছাদে হওয়া কার যেন কান্নার আওয়াজে। তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে দেখলাম 2:30 বাজে। তবে এত রাতে ছাদে ওটা কে? আমি আবার শুয়ে পড়লাম। এইবার ছাদের কান্নার আওয়াজটা আরো দ্বিগুণ বাড়তে লাগলো। হঠাৎ আওয়াজটা থেমে গেল। এইবার মনে হচ্ছিল কান্নার আওয়াজটা আমাদের পাশের রুম থেকে আসছে। এইবার আমি ঘাবড়ে গিয়েছিলাম। চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। আয়াতুল কুরসি পাঠ করার সাথে সাথে কান্নার আওয়াজটি থেমে গেল। আমার চোখ বন্ধ অবস্থায় পাশ দিয়ে কে যেন হেঁটে চলে গেল। আমি এখন ঘাবড়ে গিয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম। আয়াতুল কুরসি পাঠ করার পর সব স্বাভাবিক হলো। আমি লাইট দিলাম। আমি ভাবলাম এখনই মনে হয় সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু তার মধ্যেই কারেন্ট চলে যায়। এইবার অন্ধকার রুমে জানালা খোলা, বাতাস। হঠাৎ আমার চোখ গেল জানালার পাশ দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। আমি চমকে গেলাম। যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কালো ছায়া, নীল চোখ, একভাবে দাঁড়িয়ে আমাকে দেখছে। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমার পাশে আমার বোন আর আম্মু দাঁড়িয়ে আছেন। তারা বলল কি হয়েছে, কিন্তু আমার রাতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। ঘটনাটি লিখে পাঠিয়েছিল একটা আপু। তো আপুর ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এর মধ্যে কমেন্ট করেছে সামিমা নাসরিন, আমি নরসিংদী জেলা থেকে দেখছি। কমেন্ট করেছে মানসুরা। কমেন্ট করেছে আপু আমার নাম মিম, আমি দেখছি রশিদপুর চৌরাস্তা থেকে। কমেন্ট করেছে আমি নুসরাত, নবীননগর থেকে তোমার ভিডিও দেখছি। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। লাইক সাবস্ক্রাইব।